বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের ভালো কোম্পানির কানেকশন নাই বললেই চলে। এটা খুবই দুঃখজনক। আমি ধরে নিলাম নাই, কারণ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন তাদের মধ্যে অর্ধেকেরও বেশি আছেন যারা ফ্যাক্টরি লেভেলে কাজ করে খুব একটা বেশি কাজ করেন নাই, তো কানেকশন না থাকাটাই স্বাভাবিক। এক সেকেন্ড হচ্ছে, প্রায় সবগুলা কোম্পানির এইচআর, কমপ্লায়েন্স বা ম্যানেজমেন্ট লেভেল থেকে বিশ্ববিদ্যালয় লেভেলে কমিউনিকেশন থাকে। আপনার যেমন ধরেন আমার কোম্পানিতে বিইউএফটি, ড্যাফোডিল, কুয়েট, তারপর হচ্ছে সিটি ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বুটেক্স, এইসব জায়গা থেকে স্টুডেন্ট আসে ইন্টার্নশিপ করার জন্য। টিল টুডে এরকম কোন রিকোয়েস্ট আমার কাছে আসে নাই। এমবিএসটিউ থেকে একটা আসছিল, সেটা আমি ম্যানেজ করছি, বাট উনি ইন্টার্নশিপটা করে নাই। 3 মাস পর উনি আমাকে কল দিয়েছেন চাকরির জন্য। ঠিক আছে, ইন্টার্নশিপ করলে তার জন্য একটা ভালো সুযোগ সুবিধা থেকে যেত। মানে নেক্সট হামিমের একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে কেউ যদি ইন্টার্নশিপ করে এবং সে যদি ভালো করে ইন্টার্নশিপ টেনারে 2-3 মাসে, তাহলে তার জন্য পরের চাকরি পাওয়াটা একটু সহজ হয়। একটু সহজ বলতে ভালোই সহজে 80-90% ইজি হয়ে যায় কাজটা। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এনিওয়ে, মার্চেন্ডাইজিং এ কেউ যদি এন্ট্রি নিতে চায়, তার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে 4-1-এ ডিসাইড করে ফেলা সে কোন দিকে ড্রাইভ দিবে। বড়দের সাথে কানেকশনে থাকা উচিত ডেফিনেটলি, এবং প্রয়োজনে তুমি নিজে থেকে বিভিন্ন বড় বড় কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের বা মার্চেন্ডাইজিং হেড বা যেসব ডিপার্টমেন্টে কানেক্টেড হওয়া সম্ভব তাদের ইমেল আইডি সংগ্রহ করে তুমি নিজে থেকে সিভি পাঠাই দাও। স্যার, আমি এই স্ট্যাটাসে আছি, আমি এই ডেটে বের হইতে পারি, আমি এই ডেট থেকে এই ডেটে ইন্টার্নশিপ করার জন্য আপনার এখানে আসতে চাই। ঠিক আছে, এরকম করে ইমেল পাঠাই দিতে পারো। বড়দের সাথে কানেক্টেড হয়ে তুমি কাজ করতে পারো। এই যে অপরচুনিটিস এগুলা কাজে লাগানোটা খুব সহজ। এগুলা খুব বড় কোনো ডিল না। এই কানেকশন গুলা থাকা অত্যন্ত জরুরি, স্পেশালি সিনিয়রদের সাথে। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ভাই কোশ্চেন করছে আপনার একাডেমিক পড়াশোনা আসলে কেমন দরকার মার্চেন্টাইজিং এর জন্য আর কি, মার্চেন্টাইজিং এ যাওয়ার জন্য একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে কি বলবেন আপনি ভাই? আচ্ছা, ধরো তুমি একটা কোম্পানি মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের ডিরেক্টর। আমি তোমার কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি একটা কোম্পানির মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের ডিরেক্টর। তোমার কাছে দুইটা সিবি গেল। একটা সিবিতে বিএসসি রেজাল্ট হচ্ছে 2.5, আর একটা সিবিতে বিএসসি রেজাল্ট হচ্ছে 3.5। তোমার ব্যক্তিগত মতামত কি বলো তো? রেজাল্ট বলো ভালো বলো। যার তাকেই নিব, রেজাল্ট ভালো যার তাকেই নিব, এটাই। প্রাইমারি চিন্তা ভাবনাটা ঠিক এরকমই আসবে, ঠিক কি না? জি ভাই। ওকে। তারপরে সেকেন্ড যে চিন্তাটা আসবে সেটা হচ্ছে, আমি দুইজনকে কল দিই, কল দিয়ে দেখি কার ইন্টারভিউটা ভালো হয়। রাইট, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে, ধরো যে ছেলেটার রেজাল্ট ভালো তার ইন্টারভিউ এবং যে ছেলেটার রেজাল্ট খারাপ দুইজনের ইন্টারভিউ সমমানের হইলো, তখন জি তুমি ভাই, কাকে পিক করবে? রেজাল্ট আপনার ভালো যার তারই সমমানের হইলে রেজাল্ট অনুযায়ী। সিম্পল, কারেক্ট। রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট, আই এম নট সেইং অলওয়েজ ইম্পর্টেন্ট, রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট। ক্লিয়ার মেসেজ? তুমি তোমার কোশ্চেনের রেজাল্ট পাইছো? জি ভাই। আচ্ছা ভাই, হুম। এখানে আরেকটা কোশ্চেন এরকম যে এখন আপনার মানে আমি নিজেই শুনছি যে আপনার মানে ভাইবার মানে চাকরির জন্য ভাইবার জায়গায় আপনার প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে মার্চেন্টাইজিং এ ঢোকার জন্য আর কি, প্রেজেন্টেশন টাইপ কিছু নেয় আর কি, ভাইবা জব ভাইবা আর কি, না, এটা আমি যতটুকু যেটা বললাম, বেসিক জিনিস হচ্ছে স্মার্টলি টকিং টু দা ইন্টারভিউ বোর্ড। তুমি যদি তাদেরকে কথা বলে, ডেফিনেটলি ইংলিশে স্মার্ট হইতে হবে। বাংলা এখন আর ইন্টারভিউ হয় না বাংলাদেশে। সো তুমি যদি বিশেষ করে যারা ফ্রেশার তাদের জন্য খুব বেশি কোশ্চেন থাকে না, ভেরি লিমিটেড 20 থেকে 30টা কোশ্চেন আছে, যে যেগুলা সবাই সারা বাংলাদেশে এইগুলাই ফ্রেশারদের জন্য করা হয়ে থাকে। যে তুমি একাডেমিক্যালি কি কি পড়াশোনা করেছো, হোয়াট ইজ স্যাম্পল, হোয়াট ইজ ফেব্রিক, ভেরি বেসিক কিছু কোশ্চেন থাকে। আর তুমি তোমার নিজের ব্যাপারে একটু বলো, 1 মিনিট ব্রিফ করো, ফ্যামিলিতে কে আছে, তোমার নেক্সট 5 ইয়ার্সে তোমার গোল কি, ওয়াই ইউ ওয়ান্ট টু জয়েন ইন মার্চেন্ডাইজিং, ভেরি বেসিক কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেন্স গুলোর অ্যান্সার কোন স্টুডেন্ট যদি 1 সপ্তাহ স্টাডি করে সে ইন্টারভিউ ফেস করতে যায়, দ্যাট ইজ মোর দেন এনাফ। পার্ট একটাই, ইউ হ্যাভ টু কনভিন্স দ্য ইন্টারভিউ বোর্ড থ্রু এ প্রপার এন্ড স্মার্ট টকিং ইন ইংলিশ। ভেরি সিম্পল। বাংলাদেশে এই উইকনেসটা আছে, একটা জিনিস নোটিস করে দেখবা, বাংলাদেশে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তানি, কোরিয়ান এইসব লোকরা কাজ করে। স্পেশালি
ইন্ডিয়ান এন্ড শ্রীলঙ্কা বাংলাদেশ মার্চেন্ডাইজিং নিয়ে অনেক ভালো ভালো পজিশন, ভালো ভালো চেয়ার হোল্ড করে। ইউ নো হোয়াট ইজ দ্য বেসিক রিজন? ওনলি ওয়ান রিজন, উই আর রিয়েলি টু ডাউন এন্ড লো ইন ইংলিশ এন্ড কমিউনিকেশন। রাইট। এবং এটা সবাই জানেন। মানে বাংলাদেশ দেখেন, আপনি দেখবেন বিভিন্ন পলিটিক্যাল লিডাররা যারা আরএমজি কোম্পানির মালিক, সংসদে দাঁড়িয়ে বা কোনো জনসভায় দাঁড়িয়ে, কোনো বড় মিটিং এ দাঁড়িয়ে তারা সাধারণত বক্তব্য দেয়, আমার বাংলাদেশি ট্যালেন্ট ছেলেরা জায়গা পাচ্ছে না আর আমরা বিদেশ থেকে আমদানি করতেছি ট্যালেন্ট। অথচ খোঁজ নিয়ে দেখবা তার কোম্পানিতেই সে নিজে স্বপ্রণোদিত হয়ে বিদেশি ট্যালেন্ট আমদানি করতেছে। দিস ইজ হাউ ইট ইজ। কারণ উনি তো পারতেছে না, উনি ওই মানে ট্যালেন্টটা পাচ্ছে না। ক্লিয়ার? জি ভাই, না ক্লিয়ার। আমি আবার এটা বলতেছি না যে আমরা সবাই গাধা গর্দ। ডেফিনেটলি উই হ্যাভ সাম গুড পিপলস, বাট আমাদের আমার এমবিএসটির বিষয়টা হচ্ছে কি, আহ, আমরা বের হইছি কত, আমাদের 6 7 5 6, সুব্রত দার ব্যাচ 5 6, ঠিক না? সো ইটস অ্যাবাউট আমাদের 15টা ব্যাচ বা 16টা ব্যাচ বের হইছে, রাইট? জি ভাই, এখন তাও 20তম ব্যাচ চলতেছে, 20তম ব্যাচ চলতেছে আর কি। আচ্ছা ধরো 20টায় বের হইছে, এক্সাম্পল ধরো 20টায় বের হইছে। 20টায় বের হইলে তোমার 1000 স্টুডেন্ট বের হইছে, পার ব্যাচে যদি 50টা হয়। সব ব্যাচে 50টা ছিল না, 40 42 38, পরে হয়তো বা এটা বাড়ছে। এখন ব্যাচ কত, পার ব্যাচে স্টুডেন্ট কত? এখন 60 জন করে। ওকে ফাইন, ইন এন এভারেজ 60 জন কি তোমার রেজাল্ট নিয়ে বের হয়? বের হয় না, আপনার 50-এর মতো থাকে প্রতি ওকে ব্যাচে। 50 থাকে, আমাদের সময় এটা ছিল 40 প্লাস। ইন এন এভারেজ আমি ধরেই নিলাম এটা 50, তার মানে 20টা বেজে তোমার 1000 স্টুডেন্ট বের হয়েছে, কারেক্ট? জি ভাই। ওকে, তোমার আমি অঙ্ক করে বুঝাচ্ছি। তো মানে 1000 স্টুডেন্ট থেকে সরকারি চাকরিতে চলে গেছে অ্যাপ্রক্সিমেট 30 to 40%। ডু ইউ এগ্রি? জি ভাই, আমাদের তো মানে কিছুদিন মানে এবার আপনার বিসিএস এ মানে কিছুদিন ধরে ভালো চলতেছে আমাদের ডিপার্টমেন্ট এটা। রাইট, এটাই বলতেছি, 30 to 40% চলে গেছে, তার মানে 30 যদি বাদ দাও তাহলে তোমার থাকতেছে 700। ঠিক আছে, এই 700 থেকে তুমি দেখবা অনেকেই বিদেশ চলে গেছে, প্রায় 50 জন, থাকবে 650। এই 650 থেকে দেখবা অনেকেই নিজের মতো করে ব্যবসা করতেছেন, যারা আরএমজি বা অ্যাপারেল বা গার্মেন্টস থেকে পছন্দ করতেছেন, এরকম ভাবে কমপক্ষে 150, থাকলো কত, 500। এই 500 থেকে দেখবা তোমার মার্চেন্ডাইজিং এর বাইরে কাজ করতেছে প্রায় 250 থেকে 300। তাহলে তোমার থাকলো কত, 200। ক্লিয়ার? 200। জি ভাই। তাহলে দেখো, 20 বছরে তোমার বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশ আরএমজি তে মাত্র 200 মার্চেন্ট ছাড়তে পারছেন, কারেক্ট কিনা? জি ভাই। তুমি কি মনে করো একটা ক্যাম্পাস থেকে 20 বছরে 200 মার্চেন্ট দিয়ে বাংলাদেশ আরএমজি তে ভালো জায়গা ক্যাপচার করা সম্ভব? নট এট অল, নট এট অল। যেখানে আসানুল্লাহ প্রতি 3 মাস বা 4 মাস পর পরে স্টুডেন্টে ভর্তি করে 200, বিএফটি হ্যাঁ। প্রতি 3 মাস বা 6 মাস পরে পরে ওরা স্টুডেন্টই ভর্তি করে 6 থেকে 700 বা 1000 কাছাকাছি। তাহলে আমরা কোথায় পিছাই আছি, বুঝতে পারছো? এখন প্রশ্ন জি হচ্ছে ভাই, বুটেক্স তো সিট লিমিটেড, বুটেক্স এর হিস্টরি লেভেলটা অনেক পিছনে, অনেক জি ভাই। দূরে। ওরা, ওদের যে কানেকশন, ওদের যে লাভিং এন্ড কমিউনিটির যে মানে সাপোর্ট, এটা আমাদের থেকে অনেক 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 স্মার্ট। জি ভাই। আমাদের ব্যাচের স্টুডেন্টরা আমাদের সিনিয়রদের সাথে যেই লেভেলে যোগাযোগ করে বা আমরা সিনিয়ররা স্টুডেন্টদের সাথে যেই লেভেলে যোগাযোগ করি, ইটস জিরো কম্পেয়ার টু দ্য বুটেক্স হিস্ট্রি। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার দেখলাম আপনার বুটেক্স এর আন্ডারে যে 10টা কলেজ আছে, এই 10টা কলেজে আপনার 120টা করে সিট, তো এখানেও তো আপনার অনেক এরাও তো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পায়, তো এরাও তো অনেক স্টুডেন্ট আমাদের তুলনায়। হ্যাঁ ডেফিনেটলি, ডেফিনেটলি, ওরা অনেক। এখন আমি এটাই বলার চেষ্টা করলাম, 20 বছরে তুমি 200 মার্চেন্ট ছাড়তে পারছো। বাস্তবিক পক্ষে অমিতের কাছে রেকর্ড আছে 200, আমরা নাই। ঠিক আছে, 150-র কাছাকাছি হব। তার মানে তোমার ক্যাম্পাস বা আমার ক্যাম্পাস প্রতি বছর মাত্র 8 জন মার্চেন্ডাইজার বের করতে পারছে। ক্লিয়ার না? ম্যাথমেটিক্স ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, বলো নেক্সট কি কোশ্চেন আছে। আমি তো কথা বলতেছি, সোহাগ কথা বলবে কখন? আপনার পর। না তুমি এখন সোহাগকে ফ্লোর দাও, আমি একটু রেস্ট নেই, ফার্দার যদি কোশ্চেন আসে পরে আমি হেল্প করে দিব। আচ্ছা ঠিক আছে ভাই। সোহাগ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ শরীফ ভাই। আহ, আপনি আমি শুনছিলাম, পুরো সেশনটা আপনার শুনছিলাম। আপনি যথেষ্ট
কি পয়েন্টস গুলাই বলছেন, আমি যে দেখলাম মোটামুটি। আশা করি একজন ফ্রেশারের কাছে এই ইনফরমেশন গুলাই এনাফ। একজন ফ্রেশার হিসেবে সে জব মার্কেটে ঢোকার জন্য এই জায়গাগুলো খুবই এনাফ। বাকিটা আমি আমার পার্সপেক্টিভ থেকে যে যতটুকু যে জায়গায় বলা দরকার আমি শুরু করব। আহ পাদল মনে হয় হোস্ট করছো, রাইট? আচ্ছা, জি ভাই। আমি আমার সেটা ইন্ট্রোডাকশনটা একটু দেই। আমি সোহাগ সরকার, আমি সিক্স ব্যাচ থেকে বিলং করি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিক্স ব্যাচ। আমি 2015 পাসড আউট, এবং আফটার দ্যাট আমি ফার্স্ট জয়েন করি ইপিক গ্রুপে। ইপিক গ্রুপে আমি প্ল্যানিং এ ওখানে 1 বছর 4 মাস মতো ছিলাম। দেন আমি সুইচ করি ইন্টারস্টক গ্রুপে, ওখানে আমি প্ল্যানিং এ প্রায় 4.5 বছর ছিলাম। আর লেটার অন ইন্টারস্টক আমি আসি মাইক্রোফাইবার গ্রুপে, লিবার্টি নেটওয়ার্ক লিমিটেড, এখানে প্রায় 4.5 বছর। টোটালি আমি প্রায় 10 বছর আমার ক্যারিয়ার, 10 বছর 2 মাস এরকম একটা ক্যারিয়ার আমার। এই ক্যারিয়ারে আমি মোটামুটি প্ল্যানিং, প্রোডাকশন, অপারেশন এই জায়গাটাকে আমি যথেষ্ট এক্সপ্লোর করেছি। এই জায়গা নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তীতে আলোচনা করব যদি কখনো সুযোগ হয়। আজকে যে টপিকসটা নিয়ে মূলত আমাদের তোমাদের সাথে কথা বলতে চাওয়া, সেটা হলো যে ক্যাম্পাস থেকে শুরু করে যদি একটা ফ্যাক্টরি ফ্লোরে যাওয়ার যে ইনিশিয়াল স্টেপ গুলো তোমাদের নিতে হবে, জি ভাই। সেক্ষেত্রে তোমরা কি কি চ্যালেঞ্জেস ফেস করতে পারো, বা তোমাদের রাইট ট্র্যাকটা কি হওয়া উচিত, এবং জি কি ভাই। কি স্কিলস বা কি ধরনের স্টেপস গুলা নিলে পরে তোমরা খুব সহজে জব মার্কেটে ইন করতে পারবে, সেগুলো বিষয় নিয়ে আমি তোমাদের আলোকপাত করব। শুরুতেই যদি তোমাদের কারো মানে এই বিষয়ে যদি কিছু জানার থাকে সেটা বলো, তারপর আমি শুরু করছি। আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ, আমার শিওর। আপনার কাছে যে কোশ্চেনটা, মানে আমি ধরেন এখন তো ক্যাম্পাস লাইফে আছি, এরপর কিছু বছর পর হয়তো 1.5 বছরের মতো, 2 বছর মতো আছি, 2 বছর পর আমি ফ্যাক্টরিতে জয়েন দিব এই চিন্তা ভাবনা আছে। তো ক্যাম্পাসের যে একটা মাইন্ডসেট এবং ফ্যাক্টরির যে একটা মাইন্ডসেট, এই দুইটা মাইন্ডসেট কে কিভাবে মার্জ করা যায় ক্যাম্পাস থেকেই, এটা যদি একটু আচ্ছা, বলতেন। এটার সবচেয়ে বড় উপায় হলো ডিসিপ্লিন। আমরা ক্যাম্পাস লাইফে টোটালি ইনডিসিপ্লিন হইতে চলাচল করি। এটা পরবর্তীতে হয়তো ফ্যাক্টরি লাইফে যাওয়ার পরে শুরুতে একটা ধাক্কা খাইতে হয়। কিরকম ধাক্কা খাইতে হয়? আমরা ভাই এখন সকালে 8টার ক্লাস তো কখনো হয়তো করি করি না, বা 10টার ক্লাস থাকলেও মিস করি, বা সারা রাত না ঘুমায়া পরের দিন সকালে ক্লাস করতে গিয়ে লেট করি। এই জায়গাগুলো আমাদের এই এই ডিসিপ্লিন হওয়া উচিত। ডিসিপ্লিন হইলে কি হবে? তোমার ফ্যাক্টরি শুরু হয় সকাল 8টায়, হয়তো তোমার অফিস আওয়ার শুরু হবে সকাল 9টা থেকে, বা কিছু কিছু ফ্যাক্টরিতে সকাল 8টা থেকেই। তো ক্যাম্পাস লাইফ থেকে এটা তুমি করতে পারো যে তুমি ডিসিপ্লিন হইতে পারো যে তোমার সকাল 8টায় ঘুম থেকে উঠতে হবে, বা 7টায় ঘুম থেকে উঠতে হবে। তাহলে তুমি কিন্তু অনায়াসে ফ্যাক্টরিতে সকাল 8টায় বা 9টায় ইন করতে পারবা। এই ডিসিপ্লিনটা শুরু হওয়া উচিত, যেটা হয়তো আমরা খুব কমই এটাকে ভ্যালু করে থাকি, কিন্তু লাইফে বড় হওয়ার পিছনে বা ভালো কিছু করার পিছনে ডিসিপ্লিনের কোনো বিকল্প নাই। ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক এর কোনো বিকল্প নাই। তো আমার মনে হয় যে ক্যাম্পাস লাইফ থেকে সে ডিসিপ্লিনটা শুরু হওয়া উচিত, যে ডিসিপ্লিনের মাধ্যমে তুমি তোমার ওই ক্যাম্পাস লাইফ থেকে ফ্যাক্টরিতে যাওয়ার যে একটা একটা যে মানে মাইন্ডসেট, এইটারে তুমি অনায়াসে ওভারকাম করতে পারবা। জি বলো ভাই। আর কিছু। জি ভাই, আর একটা কোশ্চেন আমার, যে আমি যে আসলে মানে ধরেন আমি যদি 4-2 শেষ করি, তা 4-2 পরবর্তীতে আমি ফ্যাক্টরির জন্য মানে ফ্যাক্টরিতে জব করার জন্য রেডি কিনা, এটা আমি আসলে কিভাবে বুঝতে পারি রেডি কিনা, আমি এটা প্রস্তুত কিনা? এটা তো তোমার কাছে, যে এটা তুমি প্রস্তুত কি প্রস্তুত না, তোমার মাইন্ড সেট আপ কি, তুমি কি আদৌ ফ্যাক্টরিতে জব হ্যাঁ, করতে হ্যাঁ, হ্যাঁ। চাও, নাকি আহ, তুমি কোনো গভর্নমেন্ট জবে যেতে চাও, নাকি তুমি আদার্স কোনো হায়ার এডুকেশনে যেতে চাও, এটা তো তোমার কাছে। ভাই এটা মানে এটা আপনার আর কি প্ল্যানিং এর ব্যাপারটা আর কি, প্ল্যানিং এর আপনার প্ল্যানিং ডিপার্টমেন্ট। আমি বুঝি নাই, তোমার প্রশ্নটা বুঝি নাই। আচ্ছা, মানে আপনার প্ল্যানিং ডিপার্টমেন্টে যাওয়ার জন্য আসলে কি কি দরকার এটা বলতে চাইছি। আচ্ছা, প্ল্যানিং ডিপার্টমেন্ট। প্ল্যানিং ডিপার্টমেন্টে চাকরি করার জন্য কি কি দরকার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওইটাও একদমই শরীফ ভাইয়ের সাথে আমি একমত যে তোমার ওই মেজর কোনো ইসে নাই যে আমার এই সাবজেক্টে মেজর থাকতে হবে তাহলে আমি হয়তো প্ল্যানিং বা আইতে জব করতে পারবো, এই সাবজেক্টে মেজর থাকলে আমি মার্চেন্ডাইজিং এ জব করতে পারবো, এরকম না ব্যাপারটা।
ব্যাপারটা খুবই বেসিক। তুমি যে কোনো ডিসিপ্লিন থেকে, লাইক তুমি ইয়ার্ন হোক, তুমি ফ্যাব্রিক হোক, তুমি গার্মেন্টস হোক, তুমি ওয়েট প্রসেসিং হোক, যেখান থেকে হোক না কেন, তুমি যে কোনো ডিসিপ্লিন থেকে যে কোনো ট্র্যাকে যেতে পারবা। সেটা প্ল্যানিং, মার্চেন্ডাইজিং, যে কোনো মানে ডিপার্টমেন্টে তুমি যেতে পারবা। এটার জন্য আলাদা করে কোনো প্রিপারেশনস বা আলাদা কোনো কিছুই করার দরকার নেই। শুধু তোমার মাইন্ডসেট থাকতে হবে কোথায়, যে আমি আমি কি ফ্যাক্টরিতে জব করব কিনা। আমি যদি ফ্যাক্টরিতে জব করি তাহলে আমি আমার ক্যারিয়ার কিসে বিল্ড আপ করবো। আমি কি মার্চেন্ডাইজিং এ আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো, নাকি আমি কোর প্রোডাকশনে আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো, নাকি আমি প্ল্যানিং আইতে আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো। কোনটাতে তুমি যেতে চাও সেটাকে টার্গেট করে সেই জব রিলেটেড কি বলে এটাকে অ্যাপ্লিকেশন গুলো খুঁজে বের করে সেখানে অ্যাপ্লিকেশন করে প্রপার এক্সাম, প্রপার ভাইবা এগুলা ফেস করে তারপরে তুমি ইন করো। সেটাকে তুমি আগে থেকেই সিলেক্ট করো যে আমি কোন ডিসিপ্লিনে যাইতে চাই। লাইক আমি প্ল্যানিং এ আচ্ছা যেতে চাই, নাকি আমি মার্চেন্ডাইজিং এ যেতে চাই, নাকি আমি প্রোডাকশনে যেতে চাই। এটার জন্য আলাদা করে নতুন মানে কোনো কোনো আচ্ছা প্রিপারেশন বা কোনো কিছু প্রয়োজন নাই। আচ্ছা দাদা, তাইলে শুধু আমরা তোমার মাইন্ড সেট আপ দরকার। আচ্ছা দাদা, তাহলে আমরা আমাদের টপিকে চলে যাই। আপনার যে টপিক ছিল কেরিয়ার অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জ ফর ফ্রেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো এখানে আপনার একজন ফ্রেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য কি কি কেরিয়ার অপরচুনিটিস থাকতে মানে আছে বলে আপনার মনে হয়, এটা একটু ক্লারিফিকেশন যদি দিতেন। আচ্ছা, আহ, আমি এই জায়গাটাতে যাওয়ার জন্য আগে আগে তোমাদের বর্তমান কারেন্ট টেক্সটাইল জব মার্কেট সিনারিওটা একটু একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের দেশে যেগুলা সরকারি বা বেসরকারি ইনস্টিটিউশন মিলে পার ইয়ার অ্যাপ্রক্সিমেট দেখা যায় যে প্রায় 5,000 টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স বের হচ্ছে প্রতি ইয়ার, প্রতি বছর। এর অ্যাপ্রক্সিমেট অনলি 40% চান্স পাই ইন্ডাস্ট্রিগুলোতে ইন করার, আর বাকি 60%ই চান্স পায় না ফার্স্ট ইয়ারে ইনক্লুড হওয়ার। এরা কি করে, এরা পরবর্তী 1 বছর পরে, 2 বছর পরে, বা কেউ এই এই ট্র্যাকটাতে আসে না, বাকি 30% হয়তো জব গভর্নমেন্ট জবে চলে যায়, 20% হয়তো হায়ার এডুকেশনে চলে যায়, এইভাবে হয়তো ঝরে যাচ্ছে। কিন্তু অনলি 40% চান্স পাচ্ছে, যেখানে 5,000 প্রতি বছর বের হচ্ছে। তুমি যদি হিসাব করো যতগুলো টেক্সটাইল ইনস্টিটিউট আছে, প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট ইনস্টিটিউট যা কিছু আছে, সব মিলে অ্যাপ্রক্সিমেট 5,000। 40% মানে অনলি 2,000। ওকে, সো এই 2,000 স্টুডেন্ট 5,000-কে কম্পিট করে 2,000 ঢুকতেছে, তাও যেখানে বাংলাদেশে আগে একটা সময় আমরা যদি নিট ওভেন সবকিছু হিসাব করে বিকেএমই বা বিজেএমই এর একটা হিসাব অনুসারে এরকম ছিল যে অ্যাপ্রক্সিমেট ছোট বড় সব মিলিয়ে প্রায় 10,000 ফ্যাক্টরিজ ছিল। লাস্ট 1.5 ইয়ারের আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখি, এখানে প্রায় 600 থেকে 800 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আহ এর মধ্যে হাতে গোনা হয়তো 20 থেকে 30টা ফ্যাক্টরি আছে যারা খুবই রিনাউন্ড, যারা গ্রুপ ফ্যাক্টরিজ, যারা অনেক আহ, বড় লেভেলে বিজনেস করে বাংলাদেশে। সো আমরা এই 40%-এর মধ্যে আমাদের ইনক্লুড হইতে হবে, যে আমরা যারা জবে ঢুকতে চাই। তো এই জায়গায় যাইতে গেলে আমাদের কি কি স্কিলস থাকা দরকার ফার্স্ট, সেই জায়গাটা আমি একটু বলি। সেটা 3টা স্কিল আমাদের মেইনলি থাকা উচিত। এক হলো তোমার টেকনিক্যাল স্কিল, 2 তোমার সফট স্কিলস, 3 যদি তোমার কোনো সফটওয়্যার স্কিলস থাকে। টেকনিক্যাল স্কিলের মধ্যে কি কি আমি বলবো লাইক, তুমি যেহেতু একজন টেক্সটাইল স্টুডেন্ট, তো স্বাভাবিকভাবে এখানে তোমাকে ফ্যাব্রিক সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে, গার্মেন্টস সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে, তোমার বেসিক প্রোডাকশন ফ্লো চার্ট গুলো সম্বন্ধে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। যদি তুমি আরেকটু ভালো ধারণা পেতে চাও, তোমরা যারা অ্যাপারেল স্টুডেন্ট আছো তারা ফ্যাব্রিক কনজাম্পশন গুলো জানতে পারো। লাইক তারপরে আরো কিছু জায়গা আছে যেমন কোয়ালিটি চেক পয়েন্টস কি কি, এসএমভি এফিসিয়েন্সি ক্যালকুলেশন কিভাবে করা হয়। এগুলো যারা অ্যাপারেল স্টুডেন্ট আছে তারা এই টেকনিক্যাল এই নলেজ গুলা আগে থেকে জেনে যেতে পারো। এক, সফট স্কিলস এর মধ্যে তোমার কি কি থাকতে পারে তোমার কমিউনিকেশন স্কিল। এটা হইলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা শরীফ ভাই বলেছেন যে কমিউনিকেশন স্কিলটা তোমাদের মানে ডেফিনেটলি এটা ভালো হতে হবে। কিভাবে? এটা বোধ ইংলিশ বাংলা দুইটা ক্ষেত্রেই হতে হবে। ইংলিশটা করতে পারলে তুমি স্বাভাবিকভাবে মার্চেন্ডাইজিং সহ আদার যে সেক্টর গুলো আছে সেগুলোতে তুমি ভালো করতে পারবা। কিন্তু কমিউনিকেশন আরো একটা পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো, কমিউনিকেশন বলতে শুধুমাত্র যে আমার ইংলিশ ভালো হইলে হলো ব্যাপারটা এরকম না। কমিউনিকেশনটা ব্যাপারটা কিরকম, যে তোমার মানুষের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করার যে অ্যাবিলিটি,
তুমি যখন ফ্যাক্টরি লেভেলে জব করবা, তোমার অনেক কাজ মানুষের সাথে সম্পর্কের উপরে ডিপেন্ড করবে, যে তোমার কোন মানুষটার সাথে কিরকম সম্পর্ক, তার উপরে তোমার কাজটা বের হয়ে আসছে। এই জায়গাগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হইতে হবে কি, যে তোমার কথাবার্তা, তোমার অ্যাটিটিউড, তুমি যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার সেরকম ভাবে তোমাকে প্রেজেন্ট করতে হবে। 3, আমি যেটা বলেছি একটু আগে, যে ডিসিপ্লিন। ডিসিপ্লিন একটা বড় ফ্যাক্ট। তুমি যখন ডিসিপ্লিন হবা, তোমার স্বাভাবিকভাবে আহ, তোমার অনেক অনেক ব্যাড ব্যাড রিউমার্স, ব্যাড রেপুটেশন, এগুলোও কমে যাবে। আর কি বলবো, আরেকটা হইতে পারে যে তোমার প্রবলেম সলভিং কিছু ব্যাপার থাকে, যে কিছু মানুষ খুব সহজে কিছু প্রবলেমকে আইডেন্টিফাই করে সেটাকে সলভ করতে পারে, এই ব্যাপারগুলো তোমার মধ্যে নিয়ে আসতে হবে। 4 নাম্বার হইলো লিডারশিপ। 5 নাম্বার হলো টিম ওয়ার্ক। সরি, আমাকে একটু সময় দাও, 1 মিনিট একটু সময় দাও। আচ্ছা দাদা, তো এই ফাঁকে আহ কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু করতে পারেন। শরীফ ভাই আসছেন? শরীফ আচ্ছা, ভাই। হ্যালো বাদল। এই সময়ে আমরা একটু ব্রেক নেই, যেহেতু আমাদের স্পিকার একটু বিজি। তো সবাই তো শুনতে পাচ্ছ, তাই না? হ্যাঁ দাদা, আপনি। হ্যাঁ, তো আচ্ছা, আমাদের যে ইয়ে, 26 জন আছে সুব্রত দা, সবাইকে। ইয়েস। সরি, প্রোগ্রাম আমি খুব আমি সুন্দরভাবে। কিছু দাদা, সফট স্কিল নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, স্কিল স্কিল। হ্যাঁ, এই সফট স্কিলস গুলো যেমন বলছিলাম যে তোমাদের টিম ওয়ার্ক করতে জানতে হবে, লিডারশিপ স্কিল থাকতে হবে, একই সাথে তোমাদের কিছু প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস থাকবে। একই এক বড় পয়েন্ট, সেটা হলো যে আন্ডার প্রেসারে তুমি কিভাবে কাজ করছো, আন্ডার প্রেসারে তুমি তোমার কুলনেসটা, তোমার প্যাশেন্সটা ধরে রাখতে পারতেছো কিনা, সেটা একটা ফ্যাক্ট। এই জায়গাগুলো তোমরা একটু নিজেদের ভিতরে কাজ করার চেষ্টা করবা, এই সফট স্কিলস গুলো খুব জরুরি। আর সফটওয়্যার স্কিলস যদি বলি, যে কিছু লাইক তোমার এক্সেল এক্সেল সম্বন্ধে একটা বেসিক ধারণা যদি কেউ নিয়ে জব মার্কেটে যেতে পারে, ওটা খুবই ভালো। আর কেউ যদি অ্যাডভান্স এক্সেল বা স্মার্ট এক্সেল যেটাই বলি না কেন আমরা, এই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারো, তা খুবই ভালো। আর একটা পয়েন্ট, সেটা হইলো, আমরা এটা হরহামেশা লক্ষ্য করি যে আমরা যখন একটা জব রিলেটেড কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি আমাদের গ্রুপ গুলোতে, তখন অনেকেই সেখানে মেইল করো যে তোমার সিভিটা মেইল করো, বা কেউ অনেক খুব সুন্দর করে একটা সিভি, একটা কাভার লেটার অ্যাটাচ করে হয়তো মেইল করছো। আর অনেকেই কি করো, একদমই বেসিক একটা পিডিএফ মেইলে অ্যাটাচ করে পাঠাই দিছো, আর কিছু নাই। আমরা এটা খুব খুব হরহামেশা লক্ষ্য করি। সো একটা ইমেল কিভাবে লিখতে হয়, একটা জব অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, এর অনেক ইসে আছে। তোমরা যদি লিঙ্কডইন দেখো বা ইউটিউব দেখো, তাহলে এগুলো তোমরা পাবে যে কিভাবে এগুলো নিয়ে কাজ করতে হয়, কিভাবে ইমেল করতে হয়। তো ইমেইলিংটা একটা বড় ফ্যাক্ট, যেটা আমরা জব লাইফে যে ইমেইলিং করে থাকি সেটা হয়তো তুমি জবে গেলেই পেয়ে যাবে, কিন্তু বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের আহ, একজন ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে তোমাদের প্রথমে জেনে থাকা উচিত, সেটা হলো কিভাবে একটা জবের জন্য প্রথমে অ্যাপ্লাই করতে হয়। এই জিনিসগুলোতে তোমরা কাজ করবে আশা করি। আর এই সব স্কিলস গুলা যদি তোমার ভিতরে থাকে, তাহলে আমি মনে করি যে খুব সহজেই একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি হোক, একটা বাইং হাউস হোক, বা বা একটা ফ্যাক্টরি হোক, যেটাই হোক না কেন, গ্রুপ ফ্যাক্টরিজ বা নর্মাল একটা ফ্যাক্টরি, যেটাই হোক না কেন, যে কোনো জায়গাতে তোমরা নিজেদের ফ্রেশার হিসেবে তোমরা সে জায়গায় জয়েন করতে পারবে, আমার আমার এতটুকু ধারণা আছে। জি ভাই। একই সাথে এই জায়গাগুলোকে তোমরা যদি ফুলফিল করতে চাও প্র্যাকটিক্যাল লাইফে, তাহলে ইন্টার্নশিপ একটা বড় একটা আহ, সময়, প্রায় 2 মান্থ, যে সময়টা আমরা অনেক ছেলে পেলে দেখি যে খুবই আহ হেলাই কাটায়, মানে এটাকে কি বলি, যে প্রপারলি ইউটিলাইজ করে না টাইম। এই 2 মান্থ ইন্টার্নশিপ টাইমটা যদি কেউ খুব ভালোভাবে করে, তাহলে কি হয়, যে সে হতে পারে যে সে কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট লাইক মার্চেন্ডাইজিং এর উপর ইন্টার্নশিপ করলো, সে প্রোডাকশনের উপর ইন্টার্নশিপ করতে পারে, বা সে ফুল প্রোডাকশন মার্চেন্ডাইজিং সবকিছুর উপরে মিলে 2 মান্থের একটা ইন্টার্নশিপ করতে পারে। তাহলে কি হয়, তাহলে জব লাইফে প্রথম যে সময়টা তুমি আহ, আমরা বই বই থেকে পাওয়া কিছু জ্ঞান আর ফ্যাক্টরি লেভেলের কিছু জ্ঞান, এর মধ্যে তুমি কিছু ফারাক পাবা, যে বইয়ের সাথে অনেক কিছু কানেক্ট করতে পারবে না, ফ্যাক্টরি লেভেলে গিয়ে দেখবা আরেক রকম। তো ওই জব লাইফে ঢুকে এন্ট্রির সময় তোমার যে
কিছু ইসে থাকবে, দ্বিধা থাকবে, যেটা তুমি ইন্টার্নশিপে শিখে গেছো, তখন তোমার ফার্স্ট টাইমটুকু খুব স্মুথলি কেটে যাবে। জি ভাই, তো একটা ইন্টার্নশিপের মাধ্যমে তুমি তোমার কিছু স্কিলস কে ডেভেলপ করতে পারো 2 মান্থ সময়ে। তুমি জি ভাই। মেইলিংটা শেখার জন্য ইউটিউব দেখতে পারো, এক্সেলটা শেখার জন্য ইউটিউব দেখতে পারো। আহ, আমাদের অনেক সিনিয়র যারা আমরা আছি ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরিতে, তাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি ফ্যাক্টরি গুলা ভিজিট করতে পারো। আহ তারপর আর কি করতে পারো, আমার মনে হয় যে এই কাজগুলো যদি তুমি কন্টিনিউয়াস একটা ফ্রেশার হিসেবে 4-1 বা 4-2 থেকে শুরু করো, 4-1 থেকেই আমি বলবো যে 4-1 থেকে শুরু করো, তাহলে তোমার জন্য ফ্যাক্টরি লাইফে ঢোকাটা খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ তোমার ভিতরে 3টা স্কিলস থাকতে হবে, ইন্টার্নশিপটা খুব ভালো করে করতে হবে, তাহলে আমার মনে হয় যে তুমি খুব সহজেই একটা ফ্যাক্টরিতে ইন করতে পারো। আর আমি যদি বলি যে ক্যারিয়ার অপরচুনিটিস তোমার একটা ফ্রেশার হিসেবে কোন কোন সেক্টরে তোমার ক্যারিয়ার অপরচুনিটিস আছে, অবশ্যই তুমি মার্চেন্ডাইজিং চুজ করতে পারো, তুমি প্রোডাকশন চুজ করতে পারো, তুমি প্ল্যানিং চুজ করতে পারো, তুমি টেকনিক্যাল ডিপার্টমেন্ট চুজ করতে পারো, তুমি কোয়ালিটি ডিপার্টমেন্ট চুজ করতে পারো, তুমি R&D চুজ করতে পারো, তুমি সাপ্লাই চেইন চুজ করতে পারো। এখন দেখো যে তুমি কোনটা চুজ করবে, কোনটা তোমার জন্য ইফেক্টিভ হবে, এটা তুমি কিভাবে বুঝবে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এখন মার্চেন্ডাইজিং একটা হট কেক। তো মার্চেন্ডাইজিং হলো এমন একটা হট কেক যে যেটার পিছনে সবাই ছুটতেছে, সবাই ছুটতেছে মার্চেন্ডাইজিং এর পিছনে। তুমি 2,000 স্টুডেন্ট যারা ইন করতেছে, তার মধ্যে 80%ই দেখবা যে মার্চেন্ডাইজিং এর পিছনে ছুটতেছে। তাহলে তোমার তোমার জন্য কোনটা সুইটেবল, তুমি কিভাবে চুজ করবে? আমার কাছে এখন মনে হয় যে প্রোডাকশন সেক্টরটা এখন একটা এমন একটা স্পেস যেখানে ইন করাটা খুব সহজ এবং শাইন করাটাও খুব সহজ। কারণ প্রোডাকশনে বাংলাদেশে একদমই আমাদের টেকনিক্যাল লোকজন খুবই কম, যারা আছে নন টেক লোক এবং সেই গদবাঁধা পুরোনো আমলের লোকজন, যারা আহ, যারা ওই ওই সেক্টরটা পুরোটা প্রোডাকশনের এই জায়গাটাকে, আমি বিশেষ করে সুইং প্রোডাকশনের কথা বলছি, আমি RMG প্রোডাকশনের কথা বলছি, আমি নিটিং প্রোডাকশন বা ডাইং প্রোডাকশন এই জায়গার কথা বলছি না, RMG প্রোডাকশনের কথা বলছি। সেই জায়গাটা নন টেক লোকজন দিয়ে ভরা। সো RMG প্রোডাকশনের এই জায়গাটা আমার মনে হয় যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে, ফ্রেশার হিসেবে, তুমি যদি তোমার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাও একজন প্রোডাকশন পার্সন হিসেবে, তো আমি মনে করি যে এটা তোমার জন্য খুবই একটা রাইটফুল একটা ট্র্যাক হবে। কারণ তুমি খুব সহজে ইন করতে পারবে, খুব সহজে সাইন করতে পারবে, এবং এই জায়গাটাতে তুমি ক্যারিয়ার বিল্ড আপ করে বড় কিছু করতে পারবে। একই সাথে তুমি প্রোডাকশনের পাশাপাশি যদি তুমি চিন্তা করো যে না আমি বা প্ল্যানিং এ যেতে চাই, তাহলে আমার ওই প্রোডাকশন লেভেলের যে একটা অনেক বেশি প্রেসার মোমেন্ট থাকে, প্রোডাকশন নিয়ে সারাক্ষণ যে একটা চিল্লামিলি চেঁচামেচি থাকে, এই জায়গা থেকে দূরে থাকার জন্য তুমি প্রোডাকশন বা প্ল্যানিং, প্ল্যানিং বা এই জায়গাটাকে, একটা হট কেক, এই জায়গাতে ঢুকে সাইন করা পর্যন্ত তোমাকে অনেক 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 পরিশ্রম করতে হবে। তুমি যদি মনে করো যে আমি একটু কম পরিশ্রম করবো, আমি একটু খুব কম সময়ে ভালো কিছু করতে চাই, তাহলে আমি সেই কথাগুলো বলছি, প্ল্যানিং বা এই সেক্টরটাতে যেতে পারো। রাদার দেন দিস, আমি দেখেছি আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট যে জায়গাটাতেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনেক কমতি আছে। বিভিন্ন বাইং হাউসে টেকনিক্যাল ম্যানেজার আছেন, টেকনিক্যাল পিপলস আছেন, যারা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে হয়। তো স্বাভাবিকভাবে তুমি যদি টেকনিক্যাল ডিপার্টমেন্টে যেতে পারো, এই জায়গাতেও তোমার ক্যারিয়ার অপরচুনিটিস অনেক ভালো। কোয়ালিটি সেকশনেও আমি দেখেছি আমার মোটামুটি 3টা চাকরি লাইফে আমি কখনো কোন কোন কোয়ালিটি পার্সনকে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে দেখি নাই। কোয়ালিটি হেড যারা আছেন তাদেরকে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দেখি নাই, তারা সবাই নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে। সো এই জায়গাটা তোমার জন্য ওপেন। সাপ্লাই চেন জায়গাটাতেও তোমার জন্য ওপেন। সো তুমি যদি মার্চেন্ডাইজিং ক্যারিয়ারটাকে অ্যাসাইড করে আদার্স কোর প্রোডাকশন, প্ল্যানিং, এই জায়গাগুলোতে যেতে দাও, তোমার জন্য সেক্টর ওপেন। আচ্ছা ভাই, এইটা এটা করার ভাই জন্য তোমার কিছু, হ্যাঁ স্যার মানে বলো। আমি আপনার যখন 2-1 ছিলাম, তখন একটা আপনার জব অপশনের নাম শুনছি, আপনার ফেব্রিক সোর্সিং বা এই সোর্সিং, এটা আপনার মানে এটা একটু ক্লিয়ার করতেন যদি, ফেব্রিক সোর্সিং এটা কেমন কি? আচ্ছা আচ্ছা, অনেক ফ্যাক্টরিজ আছে যারা শুধুমাত্র কাট টু প্যাক, লাইক শুধুমাত্র কাটিং থেকে প্যাকিং করে শিপমেন্ট পর্যন্ত করে, যাদের নিজস্ব কোনো ইয়ার্ন ইউনিট, নিটিং, ডাইং
বা ফ্যাব্রিক্স ইউনিট নাই। তো স্বাভাবিকভাবে ওই ফ্যাক্টরিটাকে রান করতে গেলে, ওই ফ্যাক্টরি অর্ডারস গুলোকে এক্সিকিউট করতে গেলে তাদের ফ্যাব্রিক সোর্স করার মতো ম্যানেজার বা ফ্যাব্রিক সোর্স পার্সন প্রয়োজন হয়, যারা বিভিন্ন ফ্যাক্টরি বা সেটা হতে পারে দেশের ভিতরে বা দেশের বাইরে বিভিন্ন ফ্যাক্টরিজ এর কাছ থেকে ফ্যাব্রিক গুলোকে সোর্স করবে। এরকম একটা ডিপার্টমেন্ট যারা এই কাজটা করে মূলত। তুমি কি ক্লিয়ার? জি ভাই। ওকে, জি ভাই, আমাদের আচ্ছা, একটা কোশ্চেন ছিল, আমি যে কোশ্চেনটা পয়েন্টটাতে, ভাই একটা হ্যাঁ, কোশ্চেন এখানে আপনার সাব্বির হোসেন সাগর কোশ্চেন করছে যে ফ্যাক্টরিতে জয়েনের সময় ইন্টারভিউতে একজন বুটেক্স এর গ্রাজুয়েটের থেকে নিজেকে ডিফারেন্ট করতে একাডেমিক লাইফ থেকে প্রস্তুতির রোডম্যাপ কি হবে? নিজেকে কিভাবে প্রস্তুত করলে বুটেক্স গ্রাজুয়েটের বদলে মাওলানা ভাসানীর একজন গ্রাজুয়েটকে ফ্যাক্টরি নিয়োগ দিবে, বিশেষ করে নিট ডাইং ফ্যাক্টরির ক্ষেত্রে জানতে চাচ্ছি। তো এই ব্যাপারে যদি একটু বলতেন ভাই। আচ্ছা, একজন বুটেক্স গ্রাজুয়েট থেকে তুমি কিভাবে নিজেকে আলাদা করবে নিট ডাইং ফ্যাক্টরির ক্ষেত্রে? আচ্ছা, নিট ডাইং ফ্যাক্টরির ক্ষেত্রে তার মানে সে কি ডাইং প্রোডাকশনের কথা বোঝাতে যাচ্ছে, যে সে ডাইং প্রোডাকশনে জব করতে চায়, ব্যাপারটা এরকম? আচ্ছা, আমি দুইটার ক্ষেত্রেই পার্সপেক্টিভ বলি, একটু আলাদা আলাদা বলি। নিট ফ্যাক্টরি, একটা নিট ফ্যাক্টরি যেখানে ডাইং আছে, নিটিং আছে, সবই আছে, আরএমজি আছে, এরকম একটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড একটা ফ্যাক্টরি যেখানে তুমি এমবিএসটিউ একজন গ্রাজুয়েট হিসেবে আহ তুমি মনে করো যে যে তোমার অবশ্যই, আমি তোমাকে বললাম যে তোমার প্রপার একটা সিভি থাকতে হবে, যে সিভিটা তোমাকে সবার থেকে আলাদা করবে, এবং তোমার একটা সিভি, সুন্দর একটা লুক্রেটিভ সিভি। এখন তুমি একটা ফ্রেশার, তুমি একটা 3 পেজের সিভি বানাইছো ভাই। এই সিভির মধ্যে মনে করো যে তোমার আছে, তুমি তোমার হবি কি, তুমি কি খাইতে পছন্দ করো, কি ঘুমাইতে পছন্দ করো, খেলতে পছন্দ করো নাকি না খেলতে পছন্দ করো, এইগুলা দিয়ে ভরায় তুমি তোমার সিভিটা 3 পেজ বানাইছো। আর একটা বুটেক্স স্টুডেন্ট যে শুধুমাত্র ফ্যাক্টরি ভিজিট কোথায় কোথায় করেছে, সে তার ইন্টার্নশিপ কোন টপিকস এর উপরে করেছে, বা তার কোনো থিসিস থাকলে সেটা সে কোন টপিকস এর উপরে করেছে, এরকম একটা ডিটেলস দিয়ে, তার সফট স্কিলস, তার আদার্স কোনো স্কিলস থাকলে সেগুলো দিয়ে একটা 1 পেজের একটা সিভি বানাইছে। এই জায়গা থেকে তোমাকে ডিফারেন্ট করে দিবে যে তুমি একটা 3 পেজের সিভি বানাইছো, আর ওই ছেলেটা, একটা বুটেক্সের একটা ছেলে 1 পেজের সিভি বানাইছে, স্বাভাবিকভাবে তোমার সিভি বাদ পড়ে যাবে, ওই ছেলেটাকে কল করবে। এটা হলো প্রথম ধাপ, তুমি কল পাইলা বা কল পাইলা না তার উপরে। এরপরে আসো, তোমাকে ম্যাক্সিমাম ফ্যাক্টরি গুলো করে কি, যারা ফ্রেশার তাদের জন্য আগে একটা রিটেন টেস্টের ব্যবস্থা করে। সো রিটেন টেস্টে স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো থাকে, বেসিক কিছু প্রশ্ন যেগুলো তোমার পড়াশোনা রিলেটেড, এই পড়াশোনা তুমি যা পড়ছো, লাইক তুমি যদি ডাইং প্রোডাকশন লিখছে, আচ্ছা, সো ডাইং এর ক্ষেত্রে তুমি যা যা পড়ছো সেটা এক্সাম হইতে পারে। এখন তুমি 20 মার্কস এর এক্সামে তুমি কোয়ালিফাই, যদি ওর থেকে বেশি নাম্বার পাও, স্বাভাবিকভাবে তুমি ওখানে আলাদা হয়ে গেলে। আর যদি তুমি কম নাম্বার পাও, তোমাকে ওখানে সেভাবে ট্রিট করবে। সো তুমি যেটাতে যেতে চাচ্ছ সেটা সম্বন্ধে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো তুমি যদি এগুলোটা ভালো করো, তুমি ডাক পাইলা ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ডে গিয়ে এখন তুমি বুটেক্স একটা স্টুডেন্ট যে কিনা ভাইবা বোর্ডে গিয়েই ইংলিশে স্পিকিং করলো বা ইংলিশে সে তার ইন্টারভিউটা কমপ্লিট করলো, আর একইভাবে তুমি এমবিএস স্টুডেন্ট হয়ে যদি তুমি ওখানে গিয়ে বাংলায় প্রেজেন্ট করো নিজেকে, তাহলে তুমি ওখানে আলাদা হয়ে গেলে। সো বেসিক কি, বেসিক তোমার একটা সুন্দর সিভি, রিটেন টেস্টটা ভালো করে দেওয়া, ভাইবা বোর্ডে নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করা। তাহলেই তুমি আশা করি যে মাওলানা ভাসানীর একজন স্টুডেন্ট আর বুটেক্সের একটা স্টুডেন্টের মধ্যে কেউ ওই তুলনাটা করতে পারবেন না, বা নিজের কাছে ওই তুলনাটা কখনোই আসবে না যে আমি মাওলানা ভাসানী থেকে আসছি নাকি আমি বুটেক্স থেকে আসছি। আমার কাছে ফিল হবে যে আমি কনফিডেন্ট, আমি সবকিছু প্রপারলি করেছি, সো আই উইল গেট দ্য চান্স। ওকে। জি ভাই। তো ভাই এখন আমরা আপনার পরবর্তী ওই যে টপিকে ছিল আপনার চ্যালেঞ্জ ফর ফ্রেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো ফ্যাক্টরিতে আসলে কি কি চ্যালেঞ্জ সম্মুখীন হয় একজন ফ্রেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফ্যাক্টরিতে ঢোকার পরবর্তী সময়ে আর কি, এটা নিয়ে একটু বলতেন তো না, চ্যালেঞ্জ গুলো। আচ্ছা, আচ্ছা, চ্যালেঞ্জেস হইলো প্রথম অফিসে আসা, ডিসিপ্লিন যদি না হও তাহলে তুমি প্রথম চ্যালেঞ্জ ফেস করবা যে তুমি চ্যালেঞ্জেস তুমি ফেস করতে পারো যে
তোমাকে একটা এক্সট্রা ওয়ার্কিং আওয়ার কাজ করতে হচ্ছে। লাইক তোমার কাছে মনে হতে পারে যে ফ্যাক্টরি তো স্বাভাবিকভাবে জব আওয়ার তো 8 আওয়ার্স, তো একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নিজেকে এই জায়গাতে একটু কোপ আপ করানো একটু কঠিন, যে 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করতে হয় মিনিমাম। আর কি হতে পারে? আর হতে পারে যে তুমি মিনিমাম কিছু স্যালারি মাস শেষে ড্র করবা। লাইক হতে পারে সেটা 18 to 20 কে। আমার মনে হয় যে এর বেশি এখন খুব কম্প্যাক্ট ইজি এন্ট্রি লেভেলে এই মানে একদম ফ্রেশারকে ইসে করে, এন্টারটেন করে যে 20 কে এর উপরে তুমি স্যালারিজ পাবা না হয়তো বা। তো তোমাকে মাইন্ডসেট এটাই নিতে হবে যে আমি অন টাইম অফিস ইন করব, আমাকে 10 to 12 আওয়ার্স মিনিমাম অফিসে কাজ করতে হবে, আমাকে মাস শেষে ওইটি পাইতে হবে। সো এই চ্যালেঞ্জেস গুলো মেইনলি তুমি ফেস করবা। এর পরবর্তীতে আমার শরীফ ভাই একটু আগে বলছিলেন যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর প্রথম ইসা হওয়া উচিত কি, আমি মোটামুটি 2 থেকে 5 বছর পরিশ্রম করব। এই জায়গাটার কোনো বিকল্প নাই, তোমাকে প্রুভ করতে হবে যে তুমি তুমি যে তুমি যে তোমাকে যে কোম্পানি ওই লেভেলের একটা ইসে দিবে, রেমুনারেশন বলো বা ইয়ারলি তোমাকে একটা বেনিফিট দিবে, সো তোমাকে সেই জায়গাটা প্রুভ করতে হবে। কারণ তোমার মতো আরো 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা নিয়ে রাখছে। তো তাদের কাছ থেকে তুমি আলাদা হবে কিসে? তুমি আলাদা হবে তোমার কাজের মাধ্যমে, তুমি আলাদা হবে তোমার হার্ডওয়ার্কের মাধ্যমে, তুমি আলাদা হবে তোমার কমিটমেন্টের মাধ্যমে। তুমি যখন এই ক্রাইটেরিয়াস গুলো ফুলফিল করবা, ম্যানেজমেন্ট তোমাকে আলাদাভাবে দেখবে এবং আলাদাভাবে তোমাকে ট্রিট করবে। দ্যাটস ইট। জি ভাই, আরেকটি কোশ্চেন আসছিল ফারুক হোসেন T19 কোশ্চেন করছে, ভাই 2-1 এর স্টুডেন্ট হিসাবে কিভাবে সফট স্কিল গুলো ইমপ্রুভ করতে পারি এবং সেকেন্ড ইয়ার থেকে কোন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? হ্যাঁ, প্রথম বিষয় হলো তুমি তোমার স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করো। আহ, 2 নম্বর আমি যদি বলি যে তুমি ভার্সিটির বিভিন্ন অর্গানাইজেশনসে তুমি নিজেকে ইনক্লুড করতে পারো, যেখান থেকে তুমি টিম ওয়ার্ক কিভাবে করতে হয় সেটা জানবে। সেখান থেকে তুমি লিডারশিপ কিভাবে ইমপ্রুভ করতে হয় সে ব্যাপারটাকে তুমি বুঝতে পারবে। থার্ড, তুমি বিভিন্ন ইউটিউব থেকে এক্সেল এবং ইমেইলিং, সিভি রাইটিং, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ডেভেলপ করতে হয় এই ব্যাপারগুলো তুমি বুঝতে পারবে। এই জায়গাগুলো নিয়ে কাজ করো, তাহলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, আমি এই জায়গাটা একটু মিস করে গেছি। তোমরা যারা ফ্রেশ গ্রাজুয়েট সামনে আসবে, তাদের সবার একটা লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এখনকার দিনে। আমরা যারা রিক্রুটার, আমি এখন মোটামুটি বছরে দেখা যায় যে 2, 4, 5, 6 জন লোককে আমার রিক্রুট করতেই হয়। সিভি এইচআর এ আসে, এইচআর সিভি আসার পরে আমি এইচআর সিভি স্ক্রিনিং করি যে কোন সিভিটাকে আমরা কল করব। কিছু সিভি ওই যে আমি বলে দিলাম যে একদম প্রথমে যারা 3 পেজের সিভি রাখতে দেয়, আমি 3 পেজের সিভিটারে ফেলে দিই, সে যদি একটা ফ্রেশ গ্রাজুয়েট হয়। আমি যখন দেখি যে একটা স্মার্ট সিভি, একটা সুন্দর লুক্রেটিভ 1 পেজের সিভি, তার ভিতরে যথেষ্ট ইনফরমেশন আছে, আমি ওই সিভিটাকে চুজ করি। ফাইল আছে কিনা সেটাও চেক করায়। এবং লিঙ্কডইন প্রোফাইলে আমরা এটাও চেক করি যে তার প্রফেশনালিজম কতটুকু, তার ভিতরে কি আছে, এই জায়গাগুলোকে আমরা চেক করাই। দেন আমরা ওই সিভিটাকে সিলেক্ট করি তাকে কল করার জন্য। সো লিঙ্কডইন প্রোফাইল অবশ্যই তোমরা সবাই যার যার নাই বা যাদের আছে সেটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, প্রতিদিন যা শিখছো, প্রতিদিন যা কিছু তুমি তোমার টেক্সটাইল রিলেটেড যা কিছু শিখছো, এনশিওর করো যে তুমি ডেইলি একটা করে পোস্ট করবা। তাহলে কি হবে, আস্তে 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 তোমার লিঙ্কডইন এঙ্গেজমেন্ট বাড়বে, তুমি প্রফেশনালস দের সাথে কানেক্টেড হইতে পারবা। তাহলে তোমার একটা লিঙ্কডইন, ভারী একটা লিঙ্কডইন প্রোফাইল হবে। 2 নম্বর হলো তোমার একটা বিডি জবস অ্যাকাউন্ট থাকতে হবে। বিডি জবস অ্যাকাউন্টেও তোমার অ্যাকাউন্ট থাকলে তুমি ওখান থেকে কি পারবে, ডেইলি বেসিস তুমি ওখান থেকে দেখতে পাবে যে মার্কেটে কি ধরনের জবস গুলো আসতেছে, ফ্রেশারদের জন্য কোন ধরনের জবস গুলো অ্যাভেলেবল আছে। এই জায়গাটা মিস করে গেছিলাম, এই জায়গাটা অ্যাড করে দিলাম। থ্যাংক ইউ। জি ভাই, এবার আমার একটা পার্সোনাল কোশ্চেন আপনার কাছে। আপনি সম্ভবত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আইবিএ থেকে এমবিএ করছেন। হ্যাঁ, আমি একটু কারেকশন করি। আমি 2018 সালে জয়েন করছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আইবিএ তে।
2021 সাল পর্যন্ত অ্যাপ্রক্সিমেট ওখানে 20 কোর্স 60 ক্রেডিটের আইবিএ WMBA প্রোগ্রামটা হয়। আমি মোটামুটি 45 ক্রেডিট কমপ্লিট করার পরে আমি আমার পার্সোনাল কিছু রিজনসে বন্ধ করেছিলাম, এরপরে আমার আর কমপ্লিট করা হয়নি। আচ্ছা, গোলাম রাব্বি ভাই হ্যান্ড রেজ করছে ভাই, যদি কোশ্চেন থাকে করেন। গোলাম রাব্বি ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমি গোলাম রাব্বি, বর্তমানে মানে আমার হলো 4-2 চলতেছে আর কি, শেষ সেমিস্টার, হয়তো আমাদের সামনের মেতে শেষ হয়ে যাবে। তো শরীফ ভাই এবং সোহাগ দাদা, আপনাদের দুইজনের কাছে আমার কোশ্চেন হলো যে সামনে আমাদের ইন্টার্নশিপটা শুরু হবে হয়তো ফেব্রুয়ারি থেকে। তো ওইখানে আমাদের যে ডিপার্টমেন্ট থেকে যে ইনস্ট্রাকশন সেটা হলো যেখানে কম্পোজিট আছে সেইখানে দেখতে হয়। আবার এদিকে আপনারা বলতেছেন যে যার যেটা হলো প্রেফারেন্স, যেমন মার্চেন্ডাইজিং অথবা প্রোডাকশন অথবা এগুলাতে নির্দিষ্ট করে করতে। তো আমরা যদি এরকম শুধু মার্চেন্ডাইজিং করি অথবা আহ, শুধু তে ইন্টার্নশিপ করি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পরবর্তীতে যে ইন্টার্নশিপের যে ভাইবাটা হয় সেখানে মানে সমস্যা ফেস করতে হয়। আগে যারা এরকম করছে তাদের সমস্যা ফেস করতে হয়েছে। তো এটা আসলে কিভাবে কি, আরেকটা জিনিস হইতেছে যে রিসেন্টলি এই কথাটা অনেক বেশি শুনতেছি, সেটা হলো বাংলাদেশের আরএনজি ফ্যাক্টরি নিয়ে মানে ভবিষ্যৎটা আর কি। যে আমরা যারা ফ্রেশার আছি তারা তো আসলে ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি জানি না, এবং ফিউচারটাও আসলে কিরকম হবে, আমরা যারা নতুন ঢুকবো আর কি তাদের জন্য সামনে অপরচুনিটিটা কিরকম হবে, এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমি বলি, তারপরে বড় ভাই বলবেনি। যেহেতু আমি বলছিলাম, আমি আমি বলি একটু। সেটা হলো যে ইন্টার্নশিপের ব্যাপারটা কিরকম। আহ, বড় ভাই কিন্তু বলছেন, শরীফ ভাই, যে মার্চেন্ডাইজিং এমন একটা জায়গা যেটা হলো সবকিছু নলেজ তোমার এখানে কাজে লাগবে। লাইক তুমি মার্চেন্ডাইজিং করতে গেলে তুমি যখন কস্টিং করবা, তুমি যখন একটা অর্ডার এক্সিকিউট করবা, তো ওই ইয়ার্ন প্রাইস থেকে শুরু করে নিটিং প্রাইস, ডাইং প্রাইস থেকে শুরু করে নিটিং প্রোডাকশন প্রসিডিউর, ডাইং প্রোডাকশন প্রসিডিউর, আরো কোনো আদার্স গার্মেন্টস রিলেটেড অপারেশনে যা কিছু থাকে, সমস্ত কিছু সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা অবশ্য খুব জরুরি মার্চেন্ডাইজিং করতে গেলে। সো আমি মনে করি যে তুমি একটা গ্রুপ ফ্যাক্টরিজে যেখানে সবকিছু আছে, এখানে যদি তুমি ইন্টার্নশিপ করতে পারো, 2 মান্থ অনেক সময়, 2 মান্থ মোটামুটি অনেক সময়, এটাকে যদি তুমি প্রপার ইউটিলাইজ করতে পারো, তুমি এরকমটা করতে পারো। লাইক তুমি মার্চেন্ডাইজিং এ যেতে চাও, তাহলে তুমি মার্চেন্ডাইজিং এর জন্য স্লট 15 ডেজ এর একটা স্লট রাখো, যে 15 ডেজ তুমি মার্চেন্ডাইজিং এ ইন্টার্নশিপ করবা। তাহলে 15 ডেজে তুমি মার্চেন্ডাইজিং সম্বন্ধে তোমার খুঁটিনাটি যতটুকু একজন ফ্রেশারের জন্য জানা দরকার, আশা করি তুমি ওখান থেকে একটা টিম থেকে জানলে। বাকি 1.5 মান্থ তুমি আদার্স ডিপার্টমেন্ট গুলোর সাথে কানেক্টেড থাকো। ওইভাবে একটা সাইকেল ক্রিয়েট করো যে আমি নিটিং এ 5 দিন, ডাইং এ 7 দিন, গার্মেন্ট সেকশনে আমি 10 ডেজ, এরকম ভাবে আমি একটা সাইকেল ক্রিয়েট করব। সাইকেলে আমি আমার সমস্ত জায়গাটাকে কাভার আপ করব। তাহলে হবে কি, আমি ফুল টেক্সটাইল অপারেশন সম্বন্ধে জানলাম, আমি গার্মেন্টস অপারেশন সম্বন্ধে জানলাম, মার্চেন্ডাইজিং সম্বন্ধে আমি একটু ভালো মতো জানলাম। তাহলে হবে কি, আমি মার্চেন্ডাইজিং এ আমি জব করতে চাই, আমার জন্য সবকিছু জানা হয়ে গেল। আমি এবার মার্চেন্ডাইজিং এ আমি আমার ট্র্যাকটাকে চুজ করে মার্চেন্ডাইজিং এ আমি কোথাও জয়েন করলাম। সো আমার কাছে মনে হয় যে একটা গ্রুপ ফ্যাক্টরিজে ইন্টার্নশিপ করা অবশ্যই ভালো। একই সাথে যেই ট্র্যাকটাতে তুমি তোমার নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাও, সেই জায়গাটাতে তুমি একটু বেশি সময় দাও। আচ্ছা, আরেকটা পয়েন্ট তুমি বলছিলা যে বাংলাদেশে আহ, খুব শোনা যাচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরির অবস্থা খুব একটা ভালো না আশানুরূপ, বা ভবিষ্যৎ হয়তো খুব একটা ভালো না। তো আসলে এই জায়গাগুলো রিউমার্স। কিরকম রিউমার্স? ফ্যাক্টরিজ বন্ধ হয়েছে, এটাও ট্রু। 600 থেকে 800 ফ্যাক্টরি প্রায় বন্ধ হয়ে গেছে, ছোট বড় মিলায়। তো স্বাভাবিকভাবে প্রেসার বেড়ে গেছে, যে জায়গা কমে গেছে। সো সো তোমাদের অপরচুনিটিস কমে গেছে। একই সাথে এটাও ট্রু যে বাংলাদেশে আর কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাই। লাইক আমরা একমাত্র মানে দেশ যেখানে শুধুমাত্র এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, আর কোনো ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে ওই লেভেলে নাই। সো এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কোনোভাবে বন্ধ হবে না। এটাকে বাংলাদেশ সরকার যেভাবে হোক, হয়তো এখন পলিটিক্যাল একটা আনস্টেবিলিটি আছে যার কারণে এই হ্যাসেলস গুলো ক্রিয়েট হচ্ছে। সো
যখন একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসবে আমার মনে হয় যে এই আহ, বন্ধ থাকা ফ্যাক্টরি গুলো আবার ফিরে আসবে, ওপেন হবে, এবং এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা চলবে আগামী 50-60 বছরও, এটা কিছু হবে না। তো এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। আচ্ছা, হ্যালো, যে হোস্ট যে হ্যাঁ। আছে এখন, আমি বলবো যে মানে সরাসরি কোশ্চেন নেওয়ার জন্য যারা আমাদের